আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে আবারও আমরা আমাদের ভার্চুয়াল ক্লাস শুরু করেছি। তারই ধারাবাহিকতায় তোমাদের সাথে আজ আমার অর্থাৎ অনার্স 4th ইয়ারে আমরা সোশ্যাল ডেমোগ্রাফি নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পপুলেশন সেন্সাস বা আদমশুমারি। আদমশুমারির ইংরেজি শব্দ সেন্সাস কথাটি ল্যাটিন শব্দ সেন্সার থেকে এসেছে, যার অর্থ ভ্যালিউ বা মূল্য বা কর বা ট্যাক্স। প্রাচীনকালে কর আরোপের উদ্দেশ্যে মূলত লোক সংখ্যা গণনার প্রথা প্রচলিত ছিল। তবে সাধারণ অর্থে আদম শব্দের অর্থ জনগণ এবং শুমারি শব্দের অর্থ গণনা। তাই আদমশুমারির অর্থ জনসংখ্যা গণনা বোঝায়। আদমশুমারি বলতে কি বোঝায় তার ধারণা বিভিন্ন জনবিজ্ঞানীর লেখায় পাওয়া গেলেও অধিকাংশ সংজ্ঞাই অসম্পূর্ণ বলা যায়। তবে জাতিসংঘের প্রিন্সিপালস অ্যান্ড রিকমেন্ডেশনস ফর দ্য পপুলেশন সেন্সাসেস নামক একটি জার্নালে এর সংজ্ঞা এভাবে দেওয়া হয়েছে: আদমশুমারি হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট জনসংখ্যার তাত্ত্বিক, আর্থিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, মূল্যায়ন, বিশ্লেষণ এবং প্রকাশনার একটি সামগ্রিক প্রক্রিয়া। এই সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা আদমশুমারির যেসব বৈশিষ্ট্যগুলো পাই, দেশের প্রতিটি লোককে পৃথকভাবে গণনা করতে হবে, প্রত্যেক ব্যক্তির বৈশিষ্ট্যসমূহ পৃথক পৃথকভাবে লিপিবদ্ধ করা হয়। বৈশিষ্ট্যের মধ্যে লিঙ্গ, বৈবাহিক অবস্থা, বয়স, ধর্ম, সাক্ষরতা, অর্জিত শিক্ষার স্তর, পেশা, অর্থনৈতিক কর্মকাণ্ড ইত্যাদি প্রধান। নাম্বার 3, শুমারি নির্দিষ্টভাবে চিহ্নিত এলাকার মধ্যে সম্পন্ন করা হয়। নাম্বার 4, সুনির্দিষ্ট সময় অন্তর শুমারি পরিচালিত হয়। যেমন বাংলাদেশে প্রতি 10 বছর পর পর আদমশুমারি করা হয়। জাপান এবং যুক্তরাষ্ট্রে প্রতি 5 বছর পর পর আদমশুমারি করা হয়। আদমশুমারির গণনা কয়েকটি পদ্ধতি আছে: ডিরেক্ট নিউমারেশন বা প্রত্যক্ষ গণনা, পরোক্ষ গণনা বা ইনডিরেক্ট নিউমারেশন, প্রকৃত গণনা বা রিয়েল নিউমারেশন, বৈধ গণনা বা লিগ্যাল নিউমারেশন। আদমশুমারি গণনার ক্ষেত্রে মূলত 2 ধরনের পদ্ধতি ব্যবহৃত হয়: ডিফ্যাক্টো মেথড বা কার্য পদ্ধতি, ডি জুরি মেথড বা বিধানত পদ্ধতি। আদমশুমারির কার্যত পদ্ধতির অধীনে সমগ্র দেশের লোক গণনার জন্য একটি নির্দিষ্ট দিন ধার্য করা হয়। সাধারণত এরূপ কার্যক্রম রাতে পরিচালনা করা হয়, কারণ ধরে নেওয়া হয় দিনের কাজ শেষে প্রতিটি লোককে বাড়িতেই পাওয়া যাবে। এরূপ রাত্রিকে শুমারি রাত্রি বলা হয়। সাধারণত লোক গণনার ক্ষেত্রে কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করা হয়, যেমন সুনির্দিষ্ট একটি দিন নির্বাচন করা হয়, মধ্যরাত্রিতে লোক গণনার কাজ শুরু করা হয়, প্রচার মাধ্যমের সাহায্যে সবাইকে ওই রাত্রে নিজ নিজ বসত বাড়িতে অবস্থানের অনুরোধ করা হয়, সুন্দর আবহাওয়ার দিকে লক্ষ্য রেখে দিনটি নির্বাচন করা হয়। এবার এসো ডি জুরি মেথড বা বিধানত পদ্ধতি। বিধানত পদ্ধতির অধীনে যারা সাধারণত বাড়িতে বসবাস করে
তাদেরকে গণনার আওতায় আনা হয়। এক্ষেত্রে বাড়ির সব লোকজনই গণনা করা হয়, তবে ঘরে অবস্থানকারী অতিথি বা ভ্রমণকারীকে গণনার মধ্যে আনা হয় না, কারণ তাদেরকে নিজ নিজ বাসস্থানেই গণনা করা হবে বলে ধরা হয়। এই পদ্ধতির কিছু দিক আছে, যেমন নির্দিষ্ট সময় পরিধি গণনা কাজে নির্ধারণ করা হয়। সাধারণত 15 থেকে 20 দিন এর জন্য বিবেচনা করা হয়। একে শুমারির গণনাকাল বলা হয়। শুধু নির্দিষ্ট বাড়িতে বা এলাকায় স্থায়ীভাবে বসবাসরত লোকদের গণনার আওতায় আনা হয়। অতিথি বা অস্থায়ী হিসেবে পরিলক্ষিত হয় এমন লোকজনকে এক্ষেত্রে বিবেচনায় আনা হয় না। প্রতিটি লোক বা পরিবার থেকে শুমারি বিষয়ক সব ধরনের তথ্য সংগ্রহ করা হয়। তাহলে আমরা আদমশুমারিকে এভাবে সামারাইজ করতে পারি। আদমশুমারি হলো জনতাত্ত্বিক তথ্য সংগ্রহের প্রধান সামষ্টিক উৎস, কারণ এতে কোনো দেশের জনসংখ্যার ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, সাংস্কৃতিক তথ্যাদি পাওয়া যায়, যা জনতাত্ত্বিক তথ্যের অপরাপর কোনো উৎস থেকেই পাওয়া সম্ভব নয়। সোর্সেস অফ ডেমোগ্রাফিক ডাটা বা জনসংখ্যা উপাত্তের উৎস, অর্থাৎ কোন কোন উৎস হতে জনসংখ্যার উপাত্ত সংগ্রহ করা হয়। জনবিজ্ঞান অধ্যয়নের জন্য বিস্তৃত এবং নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন হয়। মানুষের জন্ম, মৃত্যু, বয়স, বিবাহ, লিঙ্গ, স্থানান্তর, পেশা ইত্যাদি ধরনের তথ্য জনসংখ্যাবিদদের কাছে অতি প্রয়োজনীয়। বিভিন্ন উৎস থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়। সাধারণত দুটো উৎস হতে এই তথ্য সংগ্রহ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি সোর্স আর একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। জনসংখ্যার একেবারে প্রাথমিক পর্যায় হতে কোনো তথ্য আহরণ করা হলে সেটাকে প্রাথমিক তথ্য বা প্রাইমারি সোর্স বলা হয়। এই তথ্য প্রকাশিত রিপোর্ট, অপ্রকাশিত ওয়ার্কশিট, ট্যালি টাইপ ইত্যাদি আকারে সরকারি অথবা বেসরকারি এজেন্সির মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে। প্রাথমিক উৎস হতে তথ্য সংগ্রহের মূলত তিনটি প্রচলিত মাধ্যম রয়েছে: আদমশুমারি বা সেন্সাস, নিবন্ধন বা রেজিস্ট্রেশন, নমুনা জরিপ বা স্যাম্পল সার্ভে। কোনো দেশের মোট জনসংখ্যার তথ্য জানার জন্য আদমশুমারি হচ্ছে সর্বোৎকৃষ্ট উপায়। এর মাধ্যমে কিছু তথ্য সংগ্রহ করা হয়, যেমন ভৌগোলিক তথ্য, শুমারি গণনার সময় বসবাস সংক্রান্ত তথ্য, ব্যক্তিগত তথ্য যেমন বয়স, স্ত্রী, পুরুষ, জন্মস্থান, নাগরিকত্ব ইত্যাদি, পারিবারিক তথ্যাদি যেমন পরিবারের প্রধানের সাথে অপরাপর সদস্যদের সম্পর্ক, আর্থিক ও পেশাগত তথ্যাদি যেমন আয়, পেশা, কর্মস্থল, পেশার ধরন, শিক্ষাগত তথ্য যেমন সাক্ষরতা, শিক্ষার স্তর ও বিষয়সমূহ, সাংস্কৃতিক তথ্য যেমন বর্ণ, ধর্ম, ভাষা, জাতি, স্থানান্তর ইত্যাদি, প্রজনন সংক্রান্ত তথ্য যেমন জন্ম, বিবাহ, স্ত্রী ও সন্তানের সংখ্যা ইত্যাদি, জনসংখ্যার পরিমাণ, ঘনত্ব, গ্রামীণ এবং শহুরে জনসংখ্যা ইত্যাদি। অন্যদিকে নিবন্ধীকরণ মূলত দু ধরনের হয়। একটা হচ্ছে ভাইটাল রেজিস্ট্রেশন বা মুখ্য নিবন্ধীকরণ, পপুলেশন রেজিস্টার বা জনসংখ্যা নিবন্ধীকরণ। মুখ্য নিবন্ধীকরণের ক্ষেত্রে জন্ম, মৃত্যু, মৃতজাত, বিবাহ বিচ্ছেদ, সন্তান গ্রহণ ইত্যাদি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়। কিছু কিছু দেশে জনসংখ্যা নিবন্ধকরণের রীতি প্রচলিত আছে। এক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ মুখ্য নিবন্ধীকরণের
এই তথ্যগুলো ছাড়াও বিবেচনাধীন স্থানের জনসংখ্যার বহির্গমন এবং আগমনের প্রতিটি ঘটনা নথিবদ্ধ করে, অর্থাৎ ইন মাইগ্রেশন এবং আউট মাইগ্রেশনের প্রতিটি ঘটনাও লিপিবদ্ধ করা হয়। আর নমুনা জরিপের বিষয়বস্তু আদমশুমারির প্রায় অনুরূপ হলেও বিশেষ বিশেষ তথ্য সংগ্রহের জন্য এর আশ্রয় নেওয়া হয়। এবার আমরা আলোচনা করব সেকেন্ডারি সোর্স বা তথ্য সংগ্রহের গৌণ উৎস নিয়ে। গৌণ উৎস দুটো প্রকারের, একটা হচ্ছে ইন্টারনাল বা অভ্যন্তরীণ গৌণ উৎস, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক গৌণ উৎস। তথ্য সংগ্রহের গৌণ উৎস সরকারি অথবা বেসরকারি পর্যায়ের হতে পারে। এগুলো পাঠ্যপুস্তক বা টেক্সট বুকস, বার্ষিক বিবরণী, জার্নাল, গবেষণা রিপোর্ট, গ্যাজেট, অ্যাটলাস ইত্যাদি আকারে হতে পারে। জনতাত্ত্বিক তথ্যের গৌণ উৎস আমরা আগেই বলেছি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ের হতে পারে। অভ্যন্তরীণ গৌণ উৎস মূলত বিভিন্ন দেশে সরকার কর্তৃক জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য আহরণ করে অনেক সময় সারণীবদ্ধ করে প্রকাশ করা হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শ্রমশক্তি নিরূপণ, খাদ্য, রেশন, প্রাপ্তবয়স্ক লোকদের ভোটার তালিকা, যানবাহনের লাইসেন্স, আয়কর নির্ধারণ, টেলিফোন স্থাপন, বীমাকারী, কর্মরত ব্যক্তি এবং ভোক্তাদের তালিকা ইত্যাদি সম্পর্কিত তথ্য সরকারি পর্যায়ে আহরণ করা হয়। আন্তর্জাতিক গৌণ উৎস মূলত 1947 সাল থেকে জাতিসংঘ জনসংখ্যা এবং এর সাথে সম্পৃক্ত বিভিন্ন তথ্য সংযুক্ত করে বিভিন্ন ধরনের পুস্তক, রিপোর্ট, পরিসংখ্যান, বর্ষপঞ্জি ইত্যাদি প্রকাশ করে আসছে। এদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হচ্ছে জনসংখ্যাতাত্ত্বিক বর্ষপঞ্জি বা ডেমোগ্রাফিক ইয়ারবুক, যা 1948 সাল থেকে প্রকাশিত হচ্ছে, পরিসংখ্যান বর্ষপঞ্জি বা স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক, যা 1948 সাল থেকে প্রকাশিত হচ্ছে, মাসিক পরিসংখ্যান বুলেটিন, মান্থলি বুলেটিন অফ স্ট্যাটিস্টিক্স, যা 1947 সাল থেকে প্রকাশিত হচ্ছে। এছাড়াও বিশ্বের কিছু উন্নত দেশের সরকার, গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় নিজেদের দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের জনতাত্ত্বিক বিভিন্ন উপাত্ত সংগ্রহ করে রিপোর্ট এবং গবেষণার আকারে প্রকাশ করে। এগুলোও জনতাত্ত্বিক তথ্যের গৌণ উৎস বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করেছি সোর্সেস অফ ডেমোগ্রাফিক ডাটা নিয়ে। আমরা জানলাম যে দুটো উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়, প্রাইমারি সোর্স এবং সেকেন্ডারি সোর্স। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা লেকচারটা মনোযোগ দিয়ে শুনবে এবং আমাদেরকে অবশ্যই ফিডব্যাক জানাবে। এই কথাটা আমরা বারবার বলছি, কিন্তু আসলে অত্যন্ত দুঃখজনক যে তোমরা তোমাদের কাছ থেকে সেরকম কোনো রেসপন্স পাচ্ছি না। একদমই যে পাচ্ছি না সেটা বলবো না, কয়েকজন করছো, কয়েকজন জানাচ্ছ যে তোমাদের কোথায় প্রবলেম আছে, কিন্তু বেশিরভাগই জানাচ্ছ না যে তোমাদের আসলে কোথায় সুবিধা হচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে। ইতিমধ্যে আমরা প্রায় তোমাদের অনেকগুলো তো ক্লাস করেছি, কারণ তোমাদের ক্লাস শুরু হয়েছে প্রায় 5 মাস হতে চললো। তো সেক্ষেত্রে আমরা যদি আসলে এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান না খুলে আমরা হয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে তোমাদের একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। কিভাবে কি করব বা কোন ওয়েতে আমরা পরীক্ষাটা নিব সেটা তোমাদেরকে আমরা পরবর্তীতে নোটিশ দিয়ে বিস্তারিত জানাবো। তবে এখন এতটুকুই বলছি আপাতত, তোমরা ক্লাস লেকচারগুলো একদম শুরু থেকে
যখন আমরা ডিরেক্টলি ক্লাসরুমে বসে ক্লাস করতে পেরেছি তখন থেকে এবং আজ পর্যন্ত আমরা অনলাইন বা ভার্চুয়াল ক্লাসে যতগুলো ক্লাস নিয়েছি এগুলো সবই তো আসলে রেকর্ডেড। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো শুনবে, নোট ডাউন করবে, এতে তোমরা খুবই উপকৃত হবে। এবং আমরা পরীক্ষা তো অবশ্যই আমরা যেই চ্যাপ্টারগুলো পড়িয়েছি, যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেই স্পেসিফিকলি যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেখান থেকেই অবশ্যই তোমাদের পরীক্ষায় আমরা প্রশ্ন করব। তাই মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা লেকচারগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, প্রয়োজন অনুযায়ী নোট ডাউন করবে এবং অবশ্যই সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে। আর অবশ্যই কলেজের সাথে তোমরা সবাই যোগাযোগ রাখবে। কলেজের অফিস কিন্তু আমাদের খোলাই আছে, অফিসের কার্যক্রম কিন্তু চলছে। তোমরা অফিসের সাথে যোগাযোগ রাখবে, তোমাদের কোনো সুবিধা অসুবিধা বা কোনো তথ্যাদি জানার প্রয়োজন হলে তোমরা অফিসের সাথে যোগাযোগ করবে। আর অবশ্যই এই পরীক্ষাটার জন্য প্রিপারেশান নাও, সময়টাকে কাজে লাগাও। বারবার বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।